হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বেসিক্যালি আমি হচ্ছে SEM কিভাবে JSP দিয়ে করা যায়। কারণ হচ্ছে SEM বলতে আমরা বুঝি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল। বিভিন্ন রিসার্চ পেপারে আমরা দেখি যে SEM ইউজ করা হয়। তো এই জিনিসগুলো অনেক রিসার্চাররাই দেখা যায় যে RStudio দেন স্মার্ট PLS এগুলা দিয়ে ইউজ করে। তো আমরা চাইলে ওপেন সোর্স হিসেবে জামোভি, JSP এগুলো ইউজ করতে পারি। যেগুলো খুবই ইজি, ইউজার ফ্রেন্ডলি, কোনো ধরনের কোডিং নলেজের প্রয়োজন নাই। খুবই ইউজার ফ্রেন্ডলি। তো এগুলো হচ্ছে ফ্রি রিসোর্স হিসেবে কাজ করে। আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেকোনো ধরনের অ্যানালাইসিস করতে পারবেন। সেটা শুধুমাত্র SEM না, যেকোনো ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো আপনি চাইলে জামোভি, JSP এগুলো দিয়ে করতে পারেন। তো এই ভিডিওতে আমি ছোট্ট করে SEMটা কীভাবে, অর্থাৎ স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলটা কীভাবে আ আ JSP দিয়ে করা যায়, তো সেটাই দেখানোর ট্রাই করব। আপনি যদি এই টুলস সম্পর্কে জানতে চান, যেকোনো ধরনের অ্যানালাইসিস রিলেটেড টুলসগুলো এক্সেল, SPSS, পাওয়ার BI, জামোভি, JSP, ট্যাবলিউ সহ আরও বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে, এগুলো জানার জন্য আপনি চাইলে আমাদের কোর্সগুলোতে জয়েন দিতে পারেন। যদি এই ভিডিওগুলো হেল্পফুল হয় তাহলে আপনি হয়তো লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো এই ভিডিওর মাধ্যমে আমরা SEM অর্থাৎ স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলটা কীভাবে JSP দিয়ে করা যায়। JSP একটি ওপেন সোর্স হিসেবে কাজ করে, যেটা দিয়ে আমরা SEM সহ স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ধরনের অ্যানালাইসিস ইজিলি করতে পারবো। কোনো ধরনের কোডিং নলেজ লাগবে না। তো আমার কাছে যে ফ্রেমওয়ার্কটা আছে এটা খুবই কমন, এটা হয়তো অনেকে দেখছেন। তো এই অ্যানালাইসিসটাই আমরা হচ্ছে জাস্ট খালি JSP দিয়ে কীভাবে করা যায় সেটা দেখব। তো মডেলটার মধ্যে আমরা যেটা দেখতেছি, অ্যাটিটিউড, সাবজেক্টিভ নর্মস অ্যান্ড পারসিভ বিহেভিয়ারাল মডেল কীভাবে আমাদের পারসেস বিহেভিয়ারটাকে ইমপ্যাক্ট করতেছে। আমার এখানে ৩টা হাইপোথিসিস। তো নরমাল হাইপোথিসিসে আমরা এজিউম করি যে অ্যাটিটিউড, সাবজেক্টিভ নর্মস অ্যান্ড পারসিভ বিহেভিয়ার পজিটিভলি ইমপ্যাক্ট অন আওয়ার পারসেস বিহেভিয়ার। তো এক্সোজেনাস ভেরিয়েবল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা ৩টা ভেরিয়েবল এখানে দেখতেছি। অ্যাটিটিউড, সাবজেক্টিভ নর্মস অ্যান্ড হচ্ছে পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল। আর এন্ডোজেনাস ভেরিয়েবল হচ্ছে যেটা আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটার মধ্যে আমরা দেখতেছি হচ্ছে পারসেস বিহেভিয়ার, অর্থাৎ পারসেস বিহেভিয়ারটা এই ৩টার মধ্যে ৩টা কারণে হইতে পারে, বাট এছাড়া আরও বিভিন্ন রিজনও হইতে পারে। বাট এই ৩টা ফ্যাক্টর যেখানে আমাদের পারসেস বিহেভিয়ারটাকে ইমপ্যাক্ট করতে পারে। তো এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এখন আমরা একটু SEM এর মাধ্যমে এটা দেখব, এটা আদৌ ফলে কিনা অথবা কিভাবে এগুলো কাজ করে। তো এটার আন্ডারে যে আইটেম ওয়াইজ কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে নিই। তো এখানে কমন কিছু ফ্যাক্টর আছে। এখানে যে আইটেম ওয়াইজ প্রতিটা কনস্ট্রাক্টর আন্ডারে যে আইটেম ওয়াইজ কোশ্চেন, এই কোশ্চেন যতগুলো মানে বেশি হইলে বেটার। কারণ হচ্ছে বেশি হওয়া মানে হচ্ছে ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে কোশ্চেন করলে হচ্ছে ইকুয়েট অ্যান্সারটা পাওয়া যায়। তো এখানে যে আইটেম ওয়াইজ কোশ্চেন হবে এগুলো যাতে কমে কমে ৩ এর নিচে না নামে, অন্তত অ্যাটলিস্ট ৩টা কোশ্চেন যাতে থাকে, সেটা যাতে একটু কনসার্ন থাকি আমরা। বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল অথবা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করব। কনস্ট্রাক্টর আন্ডারে যে আইটেম ওয়াইজ কোশ্চেন আছে সেগুলো যাতে কমে না যায়। তো বিভিন্ন কোশ্চেন করার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একুরেট আনসারটা নিয়ে আসার জন্য। তো অ্যাটিটিউড, সাবজেক্টিভ নর্মস অ্যান্ড পারসিভ বিহেভিয়ার কন্ট্রোল, পারসিভ বিহেভিয়ার সবগুলোর ক্ষেত্রেই আইটেম ওয়াইজ কোশ্চেন আছে। তো এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা এবার JSP দিয়ে কীভাবে করা যায় সেটা দেখব। তো আমরা একটু চলে যাই আমাদের JSP সফটওয়্যারটাতে। তো JSP খুব ওপেন সোর্স, যেহেতু এটা গুগলে আপনি সার্চ করলেই পাবেন। এখানে ডাউনলোডের অপশন আছে। আমার এখানে হয়তো একটু স্লো কাজ করতেছে। আপনি ডাউনলোড করলেই ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে সার্চ করলেই আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। দেন ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আমরা একটু JSP-তে চলে যাই। আমার এখানে JSP আছে। দেন হচ্ছে নিউতে ক্লিক করলাম, অথবা এই অপশনে ক্লিক করলেও করতে পারি। নিউতে ক্লিক করলে নিউ একটা ইন্টারফেস আসবে। আমি ওপেনে ক্লিক করে কম্পিউটারে ক্লিক করব। দেন হচ্ছে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার সাথে সাথে আমার ডাটা যেখানে আছে সেই ডাটাটা আমাকে নিতে বলবে। তো আমার এখানে যেখানে ডাটা আছে আমি সেখান থেকে আমার ডাটা সোর্সটা ক্লিক করে নিব। তো আমার হচ্ছে এখানে SEM অ্যানালাইসিস ইউজিং JSP নামে একটা ফোল্ডার অলরেডি আমি তৈরি করছি। আমি এটাতে ক্লিক করে আমরা হচ্ছে ডাটাটা নিয়ে নিলাম। সো আমার এখানে প্রায়
97 জন স্টুডেন্টের ডাটা আছে। তো এখন আমরা চাইলে এটা দেখতে পারি কোন কোন কোশ্চেনগুলো এখানে অলরেডি করা আছে, কোডিং করা আছে। 81 অর্থাৎ এটিটিউডের প্রথম কোশ্চেন, 82 এটিটিউডের সেকেন্ড কোশ্চেন, এভাবে করে সাজানো আছে। তো কোশ্চেনগুলো যাতে বড় না হয়, কোশ্চেনগুলো হচ্ছে নির্দিষ্ট ফর্মে ছোট ছোট করে সাজানো থাকলে বেটার, তাহলে বুঝতে সুবিধা হয়। এখন হচ্ছে আমরা এসইএম অ্যানালাইসিসটা করব। তো নর্মাল ইন্টারফেসে হয়তো এই জিনিসগুলো থাকে, এসইএমটা এখানে থাকে না। তো সেক্ষেত্রে প্লাসে ক্লিক করে এখানে অনেকগুলো মডিউল আছে, সেখান থেকে আমরা হচ্ছে এসইএমটাকে ক্লিক করে দিব, তাহলে দেখা যাবে এসইএমটা এখানে ভিজিবল হয়ে গেছে। এসইএমটাতে ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে অনেকগুলো অপশন পাবো। হ্যাঁ, তো এখানে আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং যেটা আছে এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে বেসিক কিছু জিনিস আমাকে ফলো করতে হবে। যেমন কোন কনস্ট্রাক্টটা আন্ডারে কোন কোন আইটেম ওয়াইজ কোশ্চেন আছে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেটা কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা প্রভাবিত হইতে পারে সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এটা যদি আমি দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি সে এখানে অ্যানালাইসিসটা করে আমাকে দেখিয়ে দিবে। সো চলুন, সো এখন আমরা চাইলে ওটা করতে পারি। আমরা ওটা লিখে ফেলবো এখানে। এটা করার জন্য যেটা করতে হবে, সো আমাদের এখানে যেটা হচ্ছে আমাদের কিছু ল্যাটেন্ট ভেরিয়েবল দিতে হবে। ল্যাটেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা যেটা দেখতেছি, তো আমাদের ল্যাটেন্ট ভেরিয়েবলটা দিতে হবে। ল্যাটেন্ট ভেরিয়েবলগুলো হচ্ছে কি এটি বলতে এটিটিউড বুঝাচ্ছি আমরা। ইকুয়াল, দেন হচ্ছে টিল্ডে সাইন বলতে এসকেপ বাটনের ঠিক নিচে আপনি পেয়ে যাবেন, এটা শিফট চেপে টিল্ডে অপশনটা অর্থাৎ টিল্ডে সাইনটা দিতে হবে। দেন হচ্ছে আমাদের লিখে ফেলতে হবে 81, দেন হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এর জন্য যেটা কাজ করবে মডেলিংটা এখানে দিতে হবে। মডেলিং পিবি কোথা থেকে আসবে? পিবি হচ্ছে অন্য যে তিনটা ভেরিয়েবল আছে সেগুলো থেকে আসবে। তো আমি এখানে পিবি টিল্ডে, এখানে ইকুয়াল হবে না, এটি প্লাস এসএন প্লাস পিবিসি, এই তিনটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম এইখানে। দেন হচ্ছে আমাদের এখানে র ডাটাটা কাজ করবে। তো আমার এখানে কিছু অপশন আছে সেগুলোকে খেয়াল রাখতে হবে। আমাদের এখানে ফ্যাক্টর লোডিং থাকবে, এই অপশনগুলো বাই ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে, আমরা এগুলো রাখলেও কোনো অসুবিধা নেই। এখানে এস্টিমেটর হিসেবে আমরা হচ্ছে এমএলটা ইউজ করতে পারবো না, এটাতে বাই ডিফল্ট যেটা আছে আচ্ছা DWLS এটা ইউজ করা যায়। আর এইখানে যেহেতু এগুলো লাইকের স্কেল, এগুলোকে আমরা হচ্ছে পেয়ার ওয়াইজ ডিলেশন নামে ফরম্যাটটা দিতে হবে, কারণ লাইকের স্কেলের ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো ফরম্যাট ইউজ করি সেটা কাজ করবে না ঠিক মতো। তো আমরা এটা নিতে পারবো না, আমরা হচ্ছে পেয়ার ওয়াইজটা দিব। সো পেয়ার ওয়াইজ দেওয়ার পর আমরা হচ্ছে নিচে চলে যাবো। আউটপুট হিসেবে আমরা আসলে কি কি জিনিস দেখতে চাই, এখানে এডিশনাল ফিট মেজার্স গুলো থাকবে, আর স্কোয়ার থাকবে, এবিই অ্যাভারেজ ভেরিয়েন্স এক্সট্রাকশন এটা থাকবে, এসটিএমটি রিলেবিলিটি, দেন স্ট্যান্ডার্ড এস্টিমেশন, পাথ ডায়াগ্রাম, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এইগুলো আমাকে টিক দিয়ে দিতে হবে। আর এই তো এস্টিমেটর হিসেবে DWLS ইউজ করবো, আর হচ্ছে পেয়ার ওয়াইজ যেহেতু এগুলো হচ্ছে লাইকের স্কেলের ডাটা, তো আমরা এটার ক্ষেত্রে এটা ইউজ করব। আর যদি লাইকের স্কেল না হইতো তাহলে হয়তো আমরা নর্মালি ম্যাক্সিমাম লাইকলিহুড এটা ইউজ করতাম, অর্থাৎ ML। তো আমরা ওইটা ইউজ করতে পারবো না এখন। তো আমরা এখানে আউটপুটগুলো পেয়ে যাব তো একটার পর একটা। তো এখানে আসলে অনেক ধরনের আউটপুট আছে, সব ধরনের টেবিলগুলোকে এক্সপ্লেন করতে হবে ব্যাপারটা এরকম না। তো আমরা এখানে মডেল ফিটের জন্য যে ভ্যালুগুলোকে আমরা কনসিডার করি সেটা হচ্ছে আমাকে একটু খেয়াল রাখতে হবে। তো প্রথম দিকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মডেল ফিটের জন্য আমরা হচ্ছে এইখানে
ওভারঅল কাই স্কোয়ারের ভ্যালুটা দেখব। কাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 113.41 এবং এটার পি ভ্যালুটাকে দেখব। পি ভ্যালুটা আমরা দেখতেছি হচ্ছে ইনসিগনিফিকেন্ট, দ্যাট মিনস আমাদের মডেল ফিট এখনো ঠিক আছে। তারপর আরো কিছু এক্সট্রা ভেরিয়েবল মানে এক্সট্রা ফ্যাক্টর আছে যেগুলোকে আমাকে চিন্তা করতে হবে। এইখানে এখানে যেটা দেওয়া আছে, এই কাই স্কোয়ারটাকে যদি আমরা ডিএফ দিয়ে ভাগ করি তাহলে এটা যদি 3 এর নিচে থাকে তাহলেই আমাদের বুঝতে হবে যে মডেলটা ফিট আছে। তারপর এখানে পি ভ্যালু তো আমরা ইনসিগনিফিকেন্ট এটা দেখলেও বুঝতেছি। তারপর কম্পারেটিভ ফিট এখানে দেওয়া আছে, এটা অ্যাবভ ভ্যালু হচ্ছে 0.90 উপরে আসলেই আমরা বলতে পারি সিএফআই কম্পারেটিভ ফিট ইন্ডেক্স, এটা 0.9 এর উপরে আসলে বেটার। তারপর টিএলআই হচ্ছে পার্সিমনি অ্যাডজাস্টেড ফিট, এটার থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.9 এর উপরে আসলে বেটার। তারপরে আরো কিছু ভ্যালু আছে এখানে, RMSEA রুট মিন স্কোয়ার এরর অফ অ্যাপ্রক্সিমেশন, এটা যদি আমাদের 0.08 এর নিচে থাকে তাহলেই বেটার, এই ভ্যালুগুলোকে খেয়াল রাখতে হবে। তারপর তারপর SRMR, এটা যদি আমাদের লেস দেন 0.08 এর নিচে থাকে, রেসিডুয়াল বেসড ফিট যেটা আমরা বলি, এটা যদি 0.08 এর নিচে থাকে তাহলে হচ্ছে আমাদের এই মডেলটা ফিট করতেছে। এছাড়া অন্যান্য ভ্যালুগুলোকে ইগনোর করলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর আমাদের আর একটা ভ্যালু আমাকে খেয়াল রাখতে হবে, আর স্কোয়ারের ভ্যালুটাকে যদি আমরা দেখি, আমরা একেবারে লাস্টের যে ভ্যালুটা আছে সেটাকে দেখব। পিবি আর স্কোয়ারের ভ্যালু 0.454, দ্যাট মিনস সবগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রায় 45.4% ইনফ্লুয়েন্স করতে পারবে। That means 45% of influence on our dependent variable can be explained by our independent variable, এভাবে করে এক্সপ্লেন করা যায়। তারপরে এবি এর ভ্যালুটা আমরা দেখতেছি কত, 0.834, 0.679, 0.691, 0.774 এবি এর ভ্যালুটা। তো আমরা যদি এবি এর ভ্যালুটা এক্সপ্লেন করি, এটার কাট অফ ভ্যালু হচ্ছে 0.05 এর উপরে আসলেই বেটার। এটা শো করে হচ্ছে হাউ মাচ ভেরিয়েন্স ইজ ক্যাপচার্ড বাই দ্য কনস্ট্রাক্ট ভার্সেস এরর, এভাবে করে এক্সপ্লেন করা যায়। এটা দ্বারা বুঝতেছি আমরা হচ্ছে অল কনস্ট্রাক্ট অ্যাচিভ দ্য এবি ভ্যালুজ, বিকজ আমরা এখানে দেখতেছি 0.05 এর উপরে আসতেছে, তার মানে হচ্ছে কনভার্জেন্ট ভ্যালিডিটির যে অ্যাজাম্পশনটা আছে সেটা কিন্তু মিট করতেছে। তারপরে আমরা হচ্ছে যদি রিলায়েবিলিটিটা চেক করি, এখানে আমাদের রিলায়েবিলিটি ক্রনবেক আলফার যে ভ্যালুটা কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে আচ্ছা ক্রনবেক আলফা এখানে আসে নাই, এখানে সরি রিলায়েবিলিটি যদি আমরা চেক করি, এখানে আমরা দেখতেছি 0.923, 0.863 এরকম করে ভ্যালু আসতেছে। এই ভ্যালুটা যদি 0.7 এর উপরে আসে তখনই আমরা আসলে বলি যে ডাটাগুলো রিলায়েবল। তারপরে আমরা যদি আরেকটা ভ্যালু দেখি HTMT, হেটারোট্রেট মনোট্রেট, এই ভ্যালুর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো হচ্ছে আমাদের যে কনস্ট্রাক্টগুলো আছে সেই কনস্ট্রাক্টগুলো হচ্ছে ডিস্টিংক্ট কিনা, একটা আরেকটাকে ওভারল্যাপ করা যাতে না করে সেটা আমরা একটু খেয়াল রাখবো। এখানে ডিসক্রিমিনেট ভ্যালিডিটির ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, 0.85 এর নিচে থাকলেই হচ্ছে বেটার। তো আমরা এখানে যে ভ্যালুগুলো দেখতেছি একটাও কিন্তু 0.85 এর কাছাকাছিও নেই, তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে যে ডিসক্রিমিনেট ভ্যালিডিটির যে একটা অ্যাজাম্পশন ছিল সেটা কিন্তু এখানে মিট করে, তো কোনো ধরনের প্রবলেম নাই এই মডেলের ক্ষেত্রে। এখানে আমাদের ফ্যাক্টর লোডিং এর ভ্যালুগুলো আছে, এখানে দেখা যাচ্ছে সবগুলাই 0.6 এর উপরে আসতেছে, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 0.7 এর উপরে যাতে থাকে, তো আমরা এখানে দেখতেছি হচ্ছে 0.7 এর উপরেই আছে ম্যাক্সিমাম, এখানে কোনো ধরনের প্রবলেম নাই। তারপরে এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা দেখতেছি যে প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ইমপ্যাক্ট করতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যেও পাই। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এস্টিমেট করতেছে 0.324, সরি 323, SN 0.257, EBC 0.262। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা প্রতিটাই হচ্ছে সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে। এখন কথা হচ্ছে কোনোটা একটু কম কোনোটা একটু বেশি,
এটা দ্বারা বোঝাচ্ছে যে পিভি যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ অ্যাটিটিউড যদি 1 বাড়ে, সাইমultaneously আমাদের পারচেজ বিহেভিয়ারের ভ্যালু 0.323 করে বাড়বে। এটা ইউনিট হিসেবে বলতে পারি, এটা পার্সেন্টেজ হিসেবে বলা যায়। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু দেখি নিচের, আমাদের প্রতিটার ক্ষেত্রে হাইপোথিসিসটাই কিন্তু আমরা সাপোর্ট করতেছি, অর্থাৎ নালটাকে রিজেক্ট করে ফেলবো, অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করব, এবং প্রতিটার ক্ষেত্রে পজিটিভলি ইমপ্যাক্ট করতেছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে। ঠিক আছে, তারপরে টোটাল ইফেক্টের এখানে কোনো ফ্যাক্টর নাই, আর রেসিডিউলটাকে খেয়াল রাখতে হবে না, এগুলোকে ইগনোর করলেও হবে, এছাড়া বাকিগুলোকে ইগনোর করলেও হবে। আর আমরা যদি এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই সেক্ষেত্রে এরকম আসতে পারে। আর এক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো দেখতে চাই তাহলে এই যে পার্ট ডায়াগ্রামের আন্ডারে যে শো প্যারামিটার এস্টিমেশন আছে সেখানে ক্লিক করলে আমরা ভ্যালুগুলো দেখতে পাবো। তো এখানে সেই ভ্যালুগুলো অলরেডি আছে, তো আমরা পেয়ে গেছি এখানে। এটা যদি একটু বড় করা যায়, এই যে একটু বড় করা যাবে, একটু বড় করে গেছে। এখানে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। এখানে কি এডিট করার সুযোগ আছে কিনা একটু দেখতে হবে, এডিট করার সুযোগ নাই, তো যা এডিট করব সব ওইখানেই করা যাবে। এখানে ভেরিয়েবলের আর এখানে হচ্ছে ভেরিয়েবলের নামগুলো, এখানে আর নতুন করে করার সুযোগ নেই। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি, এভাবে আমরা এসএমটা দাঁড় করাইতে পারি। আর এইগুলো আসলে তেমন একটা প্রয়োজন নেই, ওগুলোকে না দেখলেও হবে।